কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে মন্তব্য সিপিডির। মূল্যস্ফীতির চাপ সামলাতে সঞ্চয় হিসাব থেকে টাকা তুলে নিচ্ছেন অনেকেই। পুঁজিবাজারে গেইন ট্যাক্স বসছে না এখন, জানিয়েছেন বিএসএসসি চেয়ারম্যান। মনে করেন অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ থাকা উচিত। স্থানীয় বাজারে ঘুরপাক খাচ্ছে এসএমই পণ্য। ইচ্ছে থাকলেও রফতানি করতে পারছে না অনেকে, প্রয়োজন নীতি সহায়তা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। ব্যাংকের সুশাসনের স্ফলন ঘটেছে। অনেক উদ্যোগের পরও খেলাপি ঋণ কমানো যাচ্ছে না। একযুগে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় 3 গুণ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকেও খেলাপি ঋণ বাড়ছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। সকালে সিপিডি আয়োজিত সংলাপে এমন চিত্র তুলে ধরা হয়েছে। মূল প্রবন্ধে বলা হয়েছে, ব্যাংক খাতে এখন বিপুল পরিমাণ কুঋণ আছে। মূল্যস্ফীতির চাপ সামলাতে সঞ্চয় হিসাব থেকে টাকা তুলে নিচ্ছেন অনেক গ্রাহক। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে। দেশে বিনিয়োগও কমছে। টাকার প্রয়োজনীয়তা যাওয়ায় অনেক ব্যাংক সিকিউরিটিজ বা বন্ডে বিনিয়োগ করছে। মালিকানা পরিবর্তনের পর একাধিক ইসলামী ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে। দর্শক, রাজধানী হোটেল লেকশোরে চলছে সিপিডির আয়োজনে ব্যাংক খাত বিষয়ক সংলাপ। আমরা সরাসরি চলে যাব সেখানে। আছে মনে হচ্ছে যে ব্যাংক বন্ধ হয়ে গেলেই বুঝি আমার একটা সম্মান চলে গেল, কিন্তু আমি ব্যাংকে যে এত সমস্যা সৃষ্টি করে রেখেছি সেটাতে কিন্তু আমার কিছু এসে যায় না। আমার যে বাজারে অনেক কিছু থাকে, সেখানে প্রতিযোগিতার মধ্যে যে টিকে থাকবে সে থাকবে, আর যে টিকে থাকতে পারবে না সে চলে যাবে। এটাই হচ্ছে বাজারের নিয়ম। আমরা বাজারের এই নিয়মটাকে বাজারকে বাজারের মতো চলতে দিচ্ছি না কেন? এবং আরেকটা বিষয় হচ্ছে যে লাইসেন্স রাজ, এই লাইসেন্স রাজের বিষয়েও আপনারা জানেন যে এই লাইসেন্সটা দেওয়ার কারণে কোনো যাচাই বাছাই না করে, প্রয়োজনীয়তা বিবেচনা না করে, শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় যে ব্যাংকগুলোকে দেওয়া হচ্ছে, তাদের স্বাস্থ্য তারা তো টেনে নিতে পারছে না। তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা তো তারা পারছে না। তো তাহলে তারা কেন আসলো? তখন তাদের উদ্দেশ্যটা নিয়ে কিন্তু মানুষের মনে সন্দেহ জাগে। তারপরে হচ্ছে যে আমাদের এই যে আইনগত এবং বিচারি বিষয়ক এই পরিবেশটাকে উন্নত করার মানে হচ্ছে যে যেটা বললাম, যে দ্রুত এই যে বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তি করা, এই ফাইন্যান্সিয়াল লোন কোর্টের মধ্যে আছে যে অ্যাক্টটা। তারপরে ডেটার কথা, তথ্যের কথা আগেই বলেছি, সেটা আর বলো না। আরেকটা কথা আমি রিপিট করতে চাচ্ছি, আমরা অনেক দিন থেকেই বলে আসছি, তবে সবাই যে এটার পক্ষে থাকেন এটাকে মনে করেন না যে একটা ভালো সমাধান, কিন্তু আমরা মনে করি, এখনও মনে করছি যে সেটা হচ্ছে যে একটা স্বাধীন ব্যাংকিং কমিশন। এটা কোনো স্থায়ী কমিশন না, এটা একটা ক্ষণস্থায়ী কমিশন, যেটা কিনা ব্যাংকের পুঙ্খানুপুঙ্খভাবে, নির্মোহভাবে ব্যাংকের স্বাস্থ্যটা তারা স্ক্রুটিনাইজ করবে, দেখবে, অ্যাসেস করবে এবং তারপরে এই ব্যাপারে তুলে ধরবে যে সমস্যাটা আসলে কোথায়। দর্শক, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের বক্তব্যটি এতক্ষণ আমরা সরাসরি শুনছিলাম। আমরা চলে যাচ্ছি এখন পুঁজিবাজার প্রসঙ্গে। পুঁজিবাজারে মূলধনী মুনাফার উপর কর আরোপ করা হবে না, কারণ এটির উপযুক্ত সময় এখন নয়। ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হলে ক্ষুদ্র বিনিয়োগকারী ধরে রাখা কঠিন হবে। সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম। তার মতে, ভালো কোম্পানি বাজারে আনতে বাজেটে কর হারের ব্যবধান বৃদ্ধি এবং অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ থাকা উচিত। বেশ কিছুদিন ধরে দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। মূলধনী মুনাফায় কর আরোপ হতে পারে এমন খবরে 7 দিনে সূচক কমেছে প্রায় 350 পয়েন্ট। মূলধন কমেছে 21,000 কোটি টাকার উপরে। বিএসইসির চেয়ারম্যানের দাবি, ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপের কোনো খবর নেই তার কাছে। এটি পুরোটাই গুজব। মূলধনী মুনাফায় কর আরোপের অবস্থায় নেই পুঁজিবাজারও। এটি এনবিআরও ভালো করে জানে। গেইন ট্যাক্সের ব্যাপারটা কিন্তু আমরা কেউ কখনো শুনিও নি, জানিও নি।
আমার কাছে IMF 2বার আসছিল, তারাও কিন্তু এ ব্যাপারে কোনো আলোচনাও করেনি। এটা হঠাৎ কোথা থেকে আসলো আমি জানি না। সবচেয়ে স্পর্শকাতর যে বাজার সেটা হচ্ছে পুঁজিবাজার, যেখানে নিজের কিছু না, অন্যের একটু এদিক ওদিক হলে, একটা খবর আসলে, একটা মিথ্যা গুজব ছড়ালো, যেই মার্কেটে ইম্প্যাক্ট আসে, সেইখানে এই সময় এগুলো করাটা একদম সমীচীন হবে না। মার্কেটে ছোট্ট ছোট্ট বিনিয়োগকারী হয়তো 2 লাখ, 1 লাখ, 20,000, 50,000 টাকা যারা লাভ করে, তাদের উপর ট্যাক্স ধরার তো ঠিক হবে না। তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারী আর তৈরিও হবে না, থাকবেও না। ভালো কোম্পানি পুঁজিবাজারে আনতে তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান বাড়াতে হবে। প্রণোদনা না দিলে ভালো কোম্পানি পুঁজিবাজারে আসতে আগ্রহী হবে না বলেও মনে করেন BSECর চেয়ারম্যান। যারা লিস্টেড এবং নন লিস্টেড, আমি ট্যাক্স কমিয়ে দিতে বলবো না, আমি বলবো ডিফারেন্সটা একটু বড় করে দিতে। তাহলে মানুষ লিস্টিংয়ে আসবে, ইকুইটি এবং অন্যান্য প্রোডাক্টগুলোতে আসবে। এটার লিস্টিংয়ের জন্য একটু ট্যাক্সের ইনসেন্টিভ না দিলে লিস্টিংয়ের যে এক্সপেন্স বা খরচ, সেটা ওরা কাভার করতে পারে না, তখন ওরা আসতে অনুৎসাহী হয়। নৈতিকভাবে সমর্থন না করলেও অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার পক্ষে BSEC। না হলে এ অর্থ পাচার হয়ে যাওয়ার আশঙ্কা BSECর চেয়ারম্যানের। জিনিসটা খুব আনইথিক্যাল, এটা অ্যালাউ করা উচিত না, কিন্তু কোথাও বিনিয়োগের সুযোগ না থাকলে এটা বিদেশে চলে যাচ্ছে। কালো বললে ভুল হবে, কিছু লোকের আনডিসক্লোজ থাকে, নিজের মানে জ্ঞান বা অজানা, কোনো লেখাপড়া না জানা বা না বিদ্যা বুদ্ধি থাকার কারণে। তো সেটাকে আমরা কালো বলবো না, তার সৎ উপায়ে আয় করা, হয়তো ডিসক্লোজ করা হয়নি, সেটা তো আসতে পারে। 2024-25 অর্থ বছরের বাজেট পুঁজিবাজার বান্ধব হবে বলেও আশা BSECর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এবার পুঁজিবাজারের আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিম্নমুখী ধারা বজায় আছে ঢাকা এবং চট্টগ্রাম শেয়ার বাজারের সূচকগুলোতে, এবং লেনদেনের সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও পড়ে গেছে ইতিমধ্যে। ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক যেটি DSE ব্রড ইন্ডেক্স, সেটি কিন্তু ইতিমধ্যে 48 পয়েন্টের মতো কমে 5,322 পয়েন্টে অবস্থান করছে। DSCS সেটি 12 পয়েন্টের মতো কমে 1,162 পয়েন্টে আছে, এবং 30 সূচক যেটি, সেটি 14 পয়েন্টের মতো কমে 1,915 পয়েন্টে অবস্থান করছে। এবং আজকে ঢাকার শেয়ার বাজার টোটাল ট্রেড করেছে এখন পর্যন্ত 187,97 লাখ টাকার মতো শেয়ার, এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে ইতিমধ্যে 290টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে গেছে, মাত্র 45টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, এবং অপরিবর্তিত রয়েছে 36টি কোম্পানির শেয়ারের দাম। টপ 20তে আমরা দেখতে পাচ্ছি অরিয়ন ফার্মা, এই কোম্পানিটি এখন পর্যন্ত প্রথম অবস্থানটি ধরে রেখেছে, এবং ইতিমধ্যে ট্রেড করে ফেলেছে এই কোম্পানিটি 11,99 লাখ টাকার মতো শেয়ার। এরপরে আমরা দেখতে পাচ্ছি লাভেলো, এই কোম্পানিটি আছে দ্বিতীয় অবস্থানে, এবং ইতিমধ্যে 7,96 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। এরপরে 4,73 লাখ টাকার কিছু বেশি লেনদেন নিয়ে অরিয়ন ইনফিউশন আছে তৃতীয় অবস্থানে। আলিফকে দেখতে পাচ্ছি চতুর্থ অবস্থানটি ধরে রেখেছে 3,91 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে, এবং সিমটেক্স আছে পঞ্চম অবস্থানে, এবং এটি 3,82 লাখ টাকার মতো শেয়ার টোটাল এখন পর্যন্ত ট্রেড করেছে। চট্টগ্রাম শেয়ার বাজার, সেখানেও নিম্নমুখী প্রবণতা সকাল থেকে দেখতে পাচ্ছি, এবং সার্বিক সূচক এটি CSPI, সেটি ইতিমধ্যে 66 পয়েন্টের মতো কমে এখন পর্যন্ত অবস্থান করছে 15,491 পয়েন্ট, এবং ইতিমধ্যে CSE টোটাল ট্রেড করে ফেলেছে 1,81 লাখ টাকার মতো শেয়ার, এবং ইতিমধ্যে টোটাল ট্রেড হয়ে গেছে 134টি প্রতিষ্ঠানের, এর মধ্যে 104টি প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম এখন পর্যন্ত কমে গেছে, মাত্র 16টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, এবং 14টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। স্থানীয় বাজারে ঘুরপাক খাচ্ছে SME উদ্যোক্তাদের পণ্য, ইচ্ছে থাকলেও বিদেশে রফতানি করতে পারছেন না অনেকে। এজন্য নীতি সহায়তার অভাবকে দুষছেন SME মেলার উদ্যোক্তারা। তারা জানিয়েছেন আগের তুলনায় সহজে ঋণ দিচ্ছে ব্যাংক, কিন্তু কিছু ক্ষেত্রে আছে নথি জটিলতাও। ইলোরা পারভিন ছোট থেকেই রং তুলির প্রতি বিশেষ টান, আগ্রহ তৈরি হয় দাদাকে দেখে। সেই রঙের আঁচড়কে সেলাইয়ের বুননে ফুটিয়ে তুলছেন SME মেলার আশা এই উদ্যোক্তা। তার তৈরি পণ্যের চাহিদাও ভালো, দিনে কাজ করতে হয় 14 থেকে 15 ঘন্টা। আমি 15 থেকে 20 বছর শুধু এটা নিয়ে আমি সাধনা করছি, আমি ঘরে বসে চেষ্টা করছি। কোনো দেশ থেকে কিন্তু এই যে পেইন্টিংয়ের মতো করে যে পোর্টের যে বাণিজ্যিকভাবে আসে, এটা সেল করা যায়, এইভাবে কোনো প্রতিষ্ঠান আসে নাই।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেলায় এমন অনেক উদ্যোক্তারা ছড়াছড়ি, যাদের বেশিরভাগই নারী। হস্ত আর কুটির শিল্পে আগ্রহ সবচেয়ে বেশি। বাঁশ, বেত, চামড়া কিংবা প্লাস্টিক দিয়ে তৈরি করা পণ্যের কদরও কম না। জানালেন, পণ্য উৎপাদনে খরচ বেড়েছে, বেগ পেতে হয় দক্ষ শ্রমিক পেতেও। কস্ট অনুযায়ী হয়তো বা একটু আরেকটু হলে ভালো হতো, কিন্তু তারপরেও সাধ্যের মধ্যে যাতে সবাই কিনতে পারে এই জন্যই আর কি মূলত করা। এক্সপোর্টের জন্য এটা যদি এক্সপোর্ট করাটা আসলে কিভাবে করা যায়, এটা যদি আমাদেরকে ওইভাবে ওয়ে দেওয়া হতো, এটা আমাদের জন্য অনেক বেশি উপকার হতো। রাজধানীর বিআইসিসিতে এসএমই মেলায় এমন অংশ নিচ্ছে 350-র বেশি প্রতিষ্ঠান। একই ছাদের নিচে নানা পণ্যের পসরা পাচ্ছেন ক্রেতারাও। সার্বিক আয়োজনে সন্তুষ্ট তারা, কিন্তু পণ্যের নতুনত্ব চান প্রায় সবাই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আয়োজনটা চমৎকার। দেশি পণ্যের উদ্যোক্তা, দেশি পণ্য, প্রত্যেকটা পণ্যই আমাদের নিজেদের পণ্য, এটাই সবচেয়ে ভালো লাগার ব্যাপার। আমাদের জাতির কাছে যে তুলে ধরছে আমাদের ঐতিহ্যগুলো, বর্তমান যে প্রজন্ম তাদের কাছে তুলে ধরছে, এটা বিরাট বিরাট একটা উদ্যোগ নিয়েছে। জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আয়োজন শেষ হবে 25 মে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। গতকাল বগুড়ার একটি হিমাগারে অবৈধভাবে মজুত করা 2,18,000 পিস ডিমের সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে হিমাগার মালিককে। আজ ডিমগুলো বাজারে বিক্রির কথা রয়েছে। এইসব বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে আমরা এখন সরাসরি বগুড়াতে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মেহেরুল সুজন। সুজন, এই ডিম বিক্রির কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই ডিমের মান আসলে কেমন? স্মৃতি, প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে ডিমগুলো যেগুলো গতকালকে ভ্রাম্যমাণ আদালত সন্ধান পেয়েছিলেন এবং যেগুলো বাজারে 2 দিনের মধ্যে বিক্রির নির্দেশনা দিয়েছিলেন, সেই ডিমগুলো কিন্তু স্মৃতি গতকাল থেকেই বাজারে বিক্রি শুরু হয়েছে। বিশেষ করে যে 3 জন ব্যবসায়ীর এই 2,18,000 পিস ডিম কাফেলা হিমাগারে ছিল, সেই ডিমগুলো আমরা দেখেছি গতকাল অভিযান শেষ হবার পর থেকেই কিন্তু ব্যবসায়ীরা একটু একটু করে নিয়ে যাচ্ছিলেন এবং আদালতের নির্দেশ মোতাবেক আজ বৃহস্পতিবারের মধ্যেই সেই সবগুলো ডিমই আসলে বাজারে চলে যাবার কথা। এর আগেও কিন্তু স্মৃতি গত 1 সপ্তাহের মধ্যে বগুড়ার গতকাল নিয়ে 3টি হিমাগার থেকে কিন্তু মোটামুটি 8 লাখ 8.5 লাখ পিসের মতো ডিম যেগুলো মজুত রাখা হয়েছিল এবং প্রশাসন বলছে যে বাজারে কৃত্রিম সংকট তৈরির জন্য এই মজুতগুলো করা হয়েছিল, সেগুলো কিন্তু বাজারে চলে আসবার কথা এবং সেক্ষেত্রে বাজার কিছুটা একটু স্থিতিশীল বা দামের উপর একটু প্রভাব হওয়ার কথা, সরবরাহের উপর একটু প্রভাব হওয়ার কথা। কিন্তু বাজারে এসে আজকে বাস্তব যে চিত্রটি আসলে দেখা যাচ্ছে যে এই যে 8 লাখ 8.5 লাখ ডিম হিমাগার থেকে বের করা হলো, সেই ডিমগুলো কিন্তু বগুড়ার যারা ব্যবসায়ী রয়েছেন, যারা পাইকারি বিক্রি করেন, যারা খুচরা বিক্রি করেন, তারা কিন্তু এই ডিমগুলোর বেশিরভাগ অংশই পাচ্ছেন না। এই বেশিরভাগ অংশগুলোই কিন্তু ব্যবসায়ীরা বগুড়ার বাইরের জেলায় পাঠাচ্ছেন, যে কারণে বগুড়ায় ডিমগুলো হিমাগার থেকে বের করার পরেও কিন্তু বাজারে এর তেমন একটা প্রভাব দেখা যাচ্ছে না। যেমন আজকে এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া শহরের 3 নম্বর রেলগেট এলাকায়। এখানে কিন্তু ডিমের পাইকারি খুচরা বিক্রি বেশ বেচা কেনা চলে সারাদিনই। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছিলেন যে আজকে কিন্তু এখানে খুচরা যে ডিমটি সেটি 46 থেকে 48 টাকা হালিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ যে ডিমটি গত কয়েকদিন ধরে বাড়তির দিকে ছিল সেই অবস্থাতেই রয়েছে। ডিমের বাজার কমার যে সম্ভাবনা দেখা গিয়েছিল যে এই অভিযানের পর 8 লাখ 8.5 লাখ পিস ডিম বগুড়ার 3টি হিমাগার থেকে বাইরে এলো, সেই প্রভাবটি কিন্তু আসলে বাজারে খুব একটা দেখা যাচ্ছে না। ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা যখন পাইকারি কিনছেন সেখানে কিন্তু মোটামুটি যখন কোম্পানিগুলো বিক্রি করছে সেখানে ডিলাররা 9.5 টাকা থেকে কিনে এনে এরপরে 11.5 টাকায় বাজারে যখন আসছে, অর্থাৎ বাজারের যে দাম নিয়ন্ত্রণের জায়গা, অর্থাৎ মুনাফা করতে গিয়ে অনেকেই যে মাঝখানে বেশি মুনাফা করে ফেলছেন, সংকট তৈরি করছেন, এই জায়গাগুলো নিয়ে আসলে কাজ করার জন্য ব্যবসায়ীরা অনুরোধ করেছেন। তা না হলে আসলে ডিমের বাজারের এই যে লাগামহীন অবস্থা সেটি আসলে বন্ধ করা মুশকিল হয়ে যাবে। স্মৃতি। সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে, কিন্তু বাজারে মিলছে না প্রত্যাশিত দাম। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আমরা এখন সরাসরি নওগাঁতে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। ছোটন, হাটে ধানের যোগান কেমন দেখতে পাচ্ছেন এবং দাম নিয়ে কৃষক কি বলছেন, তারা প্রত্যাশিত দাম পাচ্ছেন কিনা? স্মৃতি, এখন ভরা মৌসুম, যার কারণে হাটগুলোতে প্রচুর পরিমাণের ধান সরবরাহ হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত ফলন
বিক্রি করতে নিয়ে আসছেন। আমি আজকে চকগৌরী হাটে আছি, নওগাঁর বেশ বড় একটি হাট। এই হাট শুরু হয় ভোর থেকে, এখন প্রায় শেষের দিকে। কিন্তু এই হাটে এসে যেটি দেখলাম যে ধানের যেভাবে সরবরাহ, তাতে কৃষকরা তুলনামূলক দাম পাচ্ছেন না। কৃষকরা হতাশ হয়ে গেছেন, বলছেন যে ধান 1300 থেকে 1400 টাকায় বিক্রি হওয়ার কথা, সেটি আজকের হাটে প্রতি মনে 300 টাকা নাই, 320 টাকা পর্যন্ত নাই। অর্থাৎ 1020 থেকে 1050 টাকা, খুব বড় জোর 1080 টাকা দরে বিক্রি হয়েছে। আর একেবারেই সবচেয়ে ভালো মানের যে ধান, সর্বোচ্চ বাজার 1200 টাকা। অর্থাৎ জিরা শাইল, নাজির শাইল বা পাইজাম, মিনিকেট যে চালগুলো বিক্রি হয় বাজারে, সেই চালের যে ধান, সেগুলোর দামই আসলে এরকম। কৃষকরা বলছেন এবছর উৎপাদন কিছুটা ভালো হলেও উৎপাদন খরচ বেড়েছে, অর্থাৎ অনেক খরচ বেড়েছে। বিঘা প্রতি তারা বলছেন গত বছরের তুলনায় 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত বেশি খরচ পড়েছে। সবচেয়ে বেশি খরচ পড়েছে সেচে এবং হালে। তেলের দাম বাড়াতে হালের দাম বেড়েছে এবং বিদ্যুতের দাম বাড়াতে প্রভাব পড়েছে সেচে। সব মিলিয়ে আসলে কৃষকরা বলছেন তারা অনেক বড় একটি লোকসানের মুখে পড়েছেন। সরকার 1280 টাকা মোটা ধানের দাম বেঁধে দিয়েছে, অথচ সেই দামেও কিন্তু চিকন ধান বিক্রি করতে পারছেন না কৃষকরা, যার ফলে যারা ধান বিক্রি করতে আসছেন তারা হতাশ হয়ে বাড়ি ফিরছেন। বাধ্য হয়ে ধান বিক্রি করছেন এমনটি কৃষকরা বলছেন, কেননা তারা হাল, সেচ এবং অন্যান্য যে ব্যয় হয়, উৎপাদন খরচ হয়, সেটি তারা বাকিতে গ্রহণ করেন এবং ধান কাটার পরে ফলন বিক্রি করে সেগুলো শোধ করতে হয়। সেই দেনা পরিশোধ করতে গিয়ে তারা লোকসানে বিক্রি করছেন ধান, এবং এভাবে বাজার থাকলে কৃষকরা আগামীতে ধান চাষ করবেন কিনা তা নিয়ে বেশ সংশয় প্রকাশ করছেন যারা বিক্রি করতে এসছেন এই হাটে। ছোট, অনেক ধন্যবাদ আপনাকে। পরিপক্ক হওয়ার আগেই গাছ থেকে লিচু পাড়ছেন মেহেরপুরের বাগানীরা। বলছেন প্রচণ্ড গরমে এবার ভালো ফলন হয়নি তাদের, লোকসানের আশঙ্কায় আগে থেকে লিচু বিক্রি করা হচ্ছে। তবে এবার পাইকারি ক্রেতাদের আনাগোনাও কিন্তু অনেকটাই কম। গ্রীষ্মের দাবদাহে এবার ঝরে গেছে লিচুর মুকুল, ঝরে যাচ্ছে লিচুও। মেহেরপুরের বাগানীরা বলছেন খরা আর অনাবৃষ্টিতে ভালো হয়নি ফলন, যা হয়েছে তা আকারে ছোট, স্বাদেও রয়েছে তারতম্য। লিচু আপনার 4 ভাগের জায়গায় 1 ভাগ পাওয়া যাচ্ছে, এতে আমাদের বাগানে বহুত লস হয়ে গেছে, লিভার খরচ হচ্ছে না। এই লিচুগুলো সব নষ্ট হয়ে গেছে, ফাটি গেছে, বারানা লিচু নষ্ট, শিগগির লিচু পাওয়া যাবে। এবছর বাগানে প্রচুর লস। অন্যান্য বছরের তুলনায় এবার বাগানে পাইকারদের আনাগোনাও কম, লোকসানের আশঙ্কায় অপরিপক্ক লিচু বিক্রি করছেন বলে দাবি বাগানীদের। মৌসুম শুরুর সময় হওয়ায় প্রতি লিচু বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। এক ডগর গাছ আছে, গাছ ভেঙে লিচু 2-4 কাউন্ট লিচু হচ্ছে না। 1 লাখ টাকার বাগান কিনি, 20,000 টাকা কোনো হবে না। আছে লিচু একেবারে শেষ, আর কিছু করার নেই, আমাদের একেবারে লস। তবে কৃষি কর্মকর্তারা বলছেন বাড়তি দাম পাওয়ার আশায় অপরিপক্ক লিচু বিক্রি করছে অসাধু বাগানীরা। মাঠে মাঠে লিচু সমারোহ, লিচু পাকতে শুরু করেছে। তবে দেখা যাচ্ছে যে কিছু কিছু চাষি বা ব্যবসায়ী তারা অধিক লাভের আশায় অপরিপক্ক লিচু তারা বাজাতে পারতেছে। এটা আমাদের জন্য একটা খুব খারাপ, কারণ আপনি যদি সঠিক মানের সঠিক পরিপক্ক ফল না খায়, তাহলে এখান থেকে আপনার উপকারের চেয়ে খারাপটাই হবে বেশি। চলতি মৌসুমে জেলার 712 হেক্টর জমিতে আটি, বোম্বাই, মোজাফুরি ও চায়না 3 জাতের লিচু আবাদ হয়েছে। আটি জাতের লিচু এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।